যে কথা বলেছিলাম আজ অনির্বাণের অগ্নিবাণের শুরুতেই যে একই নির্দেশ কলকাতা হাইকোর্টের তার অর্ধেক মানতে চাইছে রাজ্য সরকার। সিট গঠন হয়েছে আজকে 10 জন বাঘা বাঘা আইপিএসকে দায়িত্ব দেওয়া হয়েছে 5টি জোনে ভাগ করে ভোট পরবর্তী হিংসা তদন্ত করবার জন্য। কিন্তু গুরুতর যে হিংসার ঘটনাগুলি বা অভিযোগগুলি, যেখানে ধর্ষণের মতো গণধর্ষণের মতো অভিযোগ আছে, খুনের অভিযোগ আছে, সেগুলির তদন্ত যখন সিবিআই করছে কলকাতা হাইকোর্টে, তখন তারই বিরুদ্ধে রাজ্য সরকার চলে গিয়েছে সুপ্রিম কোর্টে সে তদন্তের নির্দেশের বিরোধিতা করে। কেন কেন রাজ্য সরকারের দুরকম নীতি আদালতের একটি নির্দেশকে দুভাগে ভাগ করে, এ নিয়ে কথা বলবো। আর এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে নিশ্চিতভাবে আপনাদের পরিচয় করে দেব, কিন্তু সবার আগে পরিচয় করাচ্ছে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আশিস হুদাইতের সঙ্গে। আশিসবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। কেন আশিসবাবুর সঙ্গে পরিচয় করালাম, তার কারণ এই মুহূর্তে আশিসবাবুর লেখা একটি কবিতা ফেসবুকে ভাইরাল। যে কবিতায় তিনি দলের কর্মীদেরকে আহ্বান জানাচ্ছেন ত্যাগ স্বীকার করবার জন্য এবং আহ্বান জানাচ্ছেন হিংসা আর প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য, কেশপুর অন্ধকারাচ্ছন্ন কেশপুরকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। আমি একটু আশিসবাবুর সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করি। আশিসবাবু, আরও একবার স্বাগত রিপাবলিক বাংলায়, এবং আপনার কাছ থেকেই বোঝার চেষ্টা করব আপনার কবিতার যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তার মাধ্যমে এই যে আহ্বান দলের কর্মীদের, সেটা ঠিক কোন পরিপ্রেক্ষিতে আপনি জানালেন, কেন দিলেন এই এমন আহ্বান? হ্যাঁ, নমস্কার আর বাংলাকে, এবং আজকে যারা আমাদের এই সংবাদ সংস্থায় যারা সংবাদ মাধ্যমে রয়েছেন তাদের প্রত্যেককেই আমি যথাযোগ্য সম্মান জানাচ্ছি। তো যে বিষয়টা আপনি জানতে চাইছেন এটা অতি সাধারণ বিষয়। আপনারা প্রত্যেকেই জানেন যে ভোটের পূর্বে একবারে লোকসভার সময় থেকে বিজেপি যেভাবে সারা বাংলায় প্ররোচনা সৃষ্টি করেছে, সেই প্ররোচনায় বহু মানুষ কিন্তু পা দিয়েছে। তো স্বভাবতই দলীয় আমি নতুন করে আমি দায়িত্ব পাবার পর আমি কেশপুরের মানুষদের বিশেষত আমরা আহ্বান জানিয়েছি, যেখানটা বিভিন্ন সময়ে একসময় 34 বছর ধরে সিপিএম অত্যাচার করেছে, বিভিন্ন প্ররোচনা করেছে। পরবর্তী সময় আমরা লক্ষ্য করেছি বিজেপির যারা আজকে বিজেপির লোকজন, অতীতে সিপিএমের সেই গুন্ডা মস্তানেরা তারা বিজেপির পক্ষ নিয়েছে এবং নতুন করে প্ররোচনা তৈরি করছে। এবং আমাদের যে রাজনৈতিক দল আছে সেখানে তাদের বিরুদ্ধে মিথ্যে বিভিন্ন রকম অভিযোগ করছে। তাই সব দিক থেকে সতর্ক থাকার জন্যে আমি আমার রাজনৈতিক সহকর্মীদের আহ্বান জানিয়েছি। এবং বিভিন্ন সময়ে যে কেশপুর নিয়ে বিভিন্ন রকমের কথা বলা হয়, দুর্নাম করা হয়, আমি মনে করি যে সেই দুর্নাম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাই বলেছি শান্তির আরেক নাম কেশপুর। আশিসবাবু, এই যে দুর্নামের কথা আপনি বলছেন, এই দুর্নামটাকে নিতান্তই বাস্তবতার সঙ্গে সম্পর্কহীন। আপনি গতকালই আমাদেরকে বলছিলেন, আমি শুনছিলাম আমাদের রিপাবলিক বাংলাকে দেওয়া আপনার প্রতিক্রিয়াতে, যে কেশপুর 30 বছর 34 বছর ধরে যেভাবে অশান্ত হয়েছে, হিংসা প্রতিহিংসা রাজনীতিতে দীর্ণ থেকেছে, তা থেকে এত সহজে বেরিয়ে আসা যায় না। যার পরিপ্রেক্ষিতে আপনার কাছে আমার এই প্রশ্ন, যে কেশপুর কি সত্যিই হিংসা প্রতিহিংসা রাজনীতি থেকে এখনো বেরোতে পারেনি? গতকাল আমি আপনাদের সামনে যে কথা বলেছি যে কেশপুরের মানুষ শুধু রাজনীতিতেই এই হিংসাত্মক ঘটনা ঘটাচ্ছে এমন নয়, কোনো রাজনৈতিক দলে থেকে। এটা অতীতের বিভিন্ন রকমের এদের যে সম্পর্ক যেভাবে ধীরে ধীরে সম্পর্ক হানি হয়েছিল, সেই সম্পর্ক ধীরে ধীরে আজকে প্রায় 10 বছরে অনেকখানি মজবুত হয়েছে। যেটুকু তাদের মজবুত হওয়ার বাকি আছে সেটুকুর জন্যই কিন্তু আমরা আহ্বান জানিয়েছি। এবং আমি বলেওছি যে আমাদের দলীয় সভানেত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সারা বাংলাকে নতুন করে আলো দিয়েছেন। আমি মনে করি যে এই এলাকায় যতটুকু আলো বাকি থেকে গেছে সেই আলো আমরা সমস্ত জায়গায় সেটা পৌঁছে দেবো। এবং দীর্ঘদিন ধরে এই এলাকায় সিপিএমের যে সন্ত্রাস, হিংসা প্রতিহিংসা চলছিল, আমরা মানুষের মন থেকে সেই পুরানো জায়গাটা আমরা সেগুলো মুছে দিতে চাই আমাদের এই কবিতা এবং কবিতার আহ্বানের মধ্য দিয়ে, এই লেখার মধ্য দিয়ে। আশিসবাবু, আপনার কাছে আমার রাজনৈতিকভাবে আপনার কাছে আমি বলতে পারি শেষ প্রশ্ন, শেষ রাজনৈতিক প্রশ্ন। তারপর আমি আপনাকে আরেকটি বিশেষ অনুরোধ জানাবো, কিন্তু তার আগে ওই রাজনৈতিক প্রশ্নটির কথাতে আসি। আপনি কেশপুর প্রসঙ্গে যা বলেছেন, পশ্চিম মেদিনীপুর প্রসঙ্গে যা বলেছেন সার্বিকভাবে, এবং এই মুহূর্তে রাজ্যে ভোট পরবর্তী হিংসা ঘটনা নিয়ে সিবিআই এর তদন্ত চলছে, যে তদন্ত নিয়ে রাজ্য সরকারের দুরকম অভিমত রয়েছে। সিট গঠনে রাজ্য সরকার একমত, তারা সিট গঠন করেছেন, 10 জন আইপিএসকে 5টি জোনে ভাগ করে দায়িত্ব দিয়েছেন আজকেই। অন্যদিকে সিবিআই তদন্তের বিরোধিতা করছেন রাজ্য সরকার। আপনি
যেভাবে হিংসা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন দলের কর্মীদেরকে আরও বাড়তি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন, সেখানে দাঁড়িয়ে আমি সরকারের জায়গা থেকে না, দলের জায়গা থেকে আপনাকে জিজ্ঞাসা করছি, জেতা দল হিসেবে, বিপুল ভোটে জিতে আসা দল হিসেবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কি বাড়তি দায়িত্ব বর্তায় বলে আপনার মনে হয় রাজ্যে অহিংসার পরিস্থিতি রাখবার জন্য ভোট পরবর্তী সময়? যে দলের সভানেত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবীর আইকন, যার নিষ্ঠা ত্যাগ সারা বিশ্ব বন্দিত সভাপতি, সেই দলের একজন আমরা সৈনিক। ফলে সমস্ত দলের সৈনিকদের সেই কর্তব্য এবং নিষ্ঠা পালনের জন্য আহ্বান জানানোই আমার কাজ। আশিসবাবু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন বলবো না, অনুরোধ। যে কবিতা আপনার ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, সেই কবিতার কিছুটা অংশ যতটুকু আপনার মনে হয় আজকের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ আপনার দলের কর্মীদের জন্য বা সার্বিকভাবে সাধারণ মানুষের জন্য অহিংসা বাতাবরণ বজায় রাখার জন্য, যদি আমাদেরকে শোনান। আমাকে এটা তো আমি প্রতিদিন যেহেতু একটা একটা করে লেখা লিখি, ফলে আমি ওদের প্রথমেই বলেছি। হ্যালো, হ্যালো, মূলত যে বার্তাটা আমি দিয়েছি যে শান্তির আরেক নাম হোক কেশপুর, হ্যাঁ, শান্তির আরেক নাম হোক কেশপুর, এই কবিতার মধ্য দিয়ে আমরা বোঝাতে চেয়েছি যে কবিতাটি আমাদের এইভাবেই আমি বলতে চেয়েছি যে সামনেই আমার কাছে আমার সেই খাতা বা কলম এই মুহূর্তে নেই, তো আমি এখনই আমার দেখি যদি আমাকে অ্যাসিস্ট করতে আর 1 মিনিট। অনেক ধন্যবাদ আশিসবাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল সভাপতি আশিস হুদাইত আমাদের সঙ্গে ছিলেন, যার লেখা কবিতা ইতিমধ্যেই ভাইরাল, যে কবিতায় দলের কর্মীদের কাছে বিশেষ করে এবং সার্বিকভাবে সাধারণ মানুষের কাছে আহ্বান, অহিংসার বাতাবরণ বজায় রাখুন, হিংসা থেকে বার করে নিয়ে আসার জন্য কেশপুরকে তার অতীতের যে খারাপ ঐতিহ্য হিংসা, সেখান থেকে বের করে নিয়ে আসবার জন্য বাড়তি দায়িত্ব আছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের। কিন্তু এই বাড়তি দায়িত্বের কথা মানছেন কি রাজ্যের প্রধান রাজনৈতিক দল, শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা? আমি নিশ্চিতভাবে এ নিয়ে বিতর্কে আসবো বিস্তারিতভাবে। আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে এবার পরিচয় করে দিয়ে, আমার আজকে এই প্যানেলে উপস্থিত রয়েছেন সুপ্রিয় চন্দ্র তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, রয়েছেন কেয়া ঘোষ বিজেপির মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন ডেপুটি কমিশনার অফ পুলিশ সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এবং রয়েছেন বিশিষ্ট সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায়, প্রবীণ সাংবাদিক। আমি প্রত্যেকের কাছে আলোচনায় আসবো, কিন্তু তার আগে আমার আজকের বিতর্কের মূল প্রশ্নগুলো। আমার অগ্নিবাণ 1, আদালতের নির্দেশ অর্ধেক মানা যায়, যে কথা হচ্ছিল, কলকাতা হাইকোর্টের যে নির্দেশের পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্ত, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে সিট গঠনে রাজ্য সরকার রাজি, সিবিআই তদন্তে কেন আপত্তি? অগ্নিবাণ 2, সিট গঠন সদিচ্ছায় না আদালতের ভয়ে? বিজেপির তরফ থেকে অভিযোগ রাজ্য সরকার সিট গঠন করেনি, করতে বাধ্য হয়েছে। অগ্নিবাণ 3, সত্যি হিংসা না থাকলে, যে কথা বারবার রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে, কোনো পোস্ট পোল ভায়োলেন্স, ভোট পরবর্তী হিংসা হয়নি, তাহলে সিবিআই তদন্তের বিরোধিতা কেন? সিবিআই তো তদন্ত করে কিছু পাবে না। আমি একে একে আলোচনায় আসি। প্রথমেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুপ্রিয় বাবু, আপনার কাছে আমার প্রশ্ন। আমার এই 3টি অগ্নিবাণের পরিপ্রেক্ষিতে যদি প্রথম রিয়াকশন আপনার দেন, কোথায় কোথায় আপনাদের আপত্তি সিবিআই তদন্তে? আর এই অর্ধেক মানা কেন? একটি আদালতের একটি নির্দেশকে কেন ভাগ করে মানছেন আপনারা? না, ভারতবর্ষের যে ব্যবস্থা, এখানে যারা প্যানেলিস্ট রয়েছেন, কো প্যানেলিস্ট, প্রত্যেকে সম্মানীয় মানুষ, অভিজ্ঞ মানুষ, তারা প্রত্যেকে জানেন এবং তারা প্রত্যেকে বিষয়টার মধ্যে দিয়ে অভিজ্ঞ। সেটা হচ্ছে যে আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমে অ্যাগ্রি এবং ডিসঅ্যাগ্রি দুটো পয়েন্টেরই প্রত্যেকের অধিকার রয়েছে এবং দায়িত্ব রয়েছে। কোনো আদালতের রায় কোনো কারো কাছে ধাক্কা নয়, কারো কাছে কোনো পাওনা নয়, এটা একটা পর্যবেক্ষণ। সেটার সঙ্গে কেউ একমত হলে সে সেটা মানতে পারে বা উচ্চতর আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করার জায়গা রয়েছে। হাফ বা অর্ধেক মানার কোনো জায়গা নেই। আমরা শুধুমাত্র বলেছি যে সিবিআই এবং সিট গঠন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কারণ কেউ যদি মনে করে বিরোধী স্বর, অবশ্যই গণতন্ত্রের একটা সৌন্দর্য, বিউটি অফ দ্য ডেমোক্রেসি, সেটা কোনোভাবে ক্ষুণ্ণ হোক। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো চাননি, আমাদের দল কখনো চান না, আমি ব্যক্তিগতভাবে আজকের প্রথম প্রজন্মের রাজনৈতিক কর্মী হিসেবে আমিও চাই না। কিন্তু দেখতে হবে তার পাশাপাশি বাংলাকে ডিফেম করার
একটা নির্দিষ্ট রাজ্যকে শুধুমাত্র নিজের পলিটিক্যাল ভেন্ডেটা চরিতার্থ করার ক্ষেত্রে বাংলাকে ডিফেম করার জন্য কোনো বায়াসড এজেন্সিকে দিয়ে, কোনো রকম পারচেসড এজেন্সিকে নিয়ে তাদেরকে বারবার করে নিয়ে এসে বাংলাকে ডিফেম করা এবং বাংলার যে শান্তি সম্প্রীতির ঐতিহ্য এই মুহূর্তে রয়েছে, আজকের দিনে আপনারা দায়িত্বশীল সংবাদ মাধ্যম, আপনারা জানেন যে গোটা বাংলা জুড়ে অভাবনীয়ভাবে কাজ যেভাবে হয়েছে, আর যারা মানছেন না যে কাজ হয়েছে তারাও বলতে পারবেন না যে কোনো অকাজ হয়েছে। ফলে নেগেটিভিটির থেকে পজিটিভিটির দিকে যে জার্নি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার শুরু করেছে, দল হিসেবে তৃণমূল কংগ্রেস রক্ষা করার চেষ্টা করছে। বিজেপির অনলি কাজ হচ্ছে, বিজেপির শুধুমাত্র একটাই কাজ হচ্ছে সেটাকে ডিস্টার্ব করা। তার জন্য কখনো বিভিন্ন এজেন্সিকে নিয়ে এসে এখানে যেভাবে উত্তেজনা তৈরি, অশান্তি, গোলমাল পাকানোর চেষ্টা এরা করে, সেটার বিরুদ্ধে আমরা বারবার করে আদালতে দেখিয়েছি এবং আমাদের যিনি কেসটা লড়ছেন তিনিও ওখানে বলেছেন যে সিট গঠন নিয়ে কোনো আপত্তির জায়গা নেই, কিন্তু সিবিআই বা মানবাধিকার কমিশনের নামে কিছু লোক বসিয়ে সেই পুরো গঠন তো আদালতে দেওয়া হয়েছে। এবার আদালত যদি আইন আদালত যদি সেটা তোয়াক্কা না করে, আমরা নিশ্চিতভাবে আইনি প্রক্রিয়া পরবর্তীতে সেটা যাব। এবং দ্বিতীয়ত বলি যে আপনি যেটা বলেছেন যে সিট গঠন নিয়ে আজকে আপনারা জানেন যে একাধিক উচ্চ পদস্থ যারা আইপিএস তাদেরকে নিয়ে রাজ্য সরকার তাদের মতো করে করেছে। ক্ষতিপূরণ দেওয়ার যে জায়গাটা বলা হচ্ছে সেটার সঙ্গে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ডিফেম করার এবং পারচেসড এজেন্সিকে দিয়ে ডিফেম করা, কোনো এজেন্সি সবগুলো কনস্টিটিউশনাল বডি, আমাদের প্রত্যেকের প্রতি রেসপেক্ট রয়েছে, কিন্তু যে গঠন, আপনারা তো দায়িত্বশীল সংবাদ মাধ্যম, আপনারা যদি আজকে এই গঠন কি কাদেরকে নিয়ে মানবাধিকার কমিশনটা গঠন করা হয়েছে আজকে একটা চার্ট করে দেখান না রিপাবলিক বাংলায়, মানুষ তো বুঝে যাবেন যে কারা এই মানবাধিকার কমিশনে রয়েছেন, কারা সিবিআই রয়েছেন। ফলে এই জায়গাটা আমরা মনে করি গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, দেশের পক্ষে বিপজ্জনক এবং স্ট্রাকচারের পক্ষে বিপজ্জনক। বেশ, আমি কেয়াদির কাছে যাই। কেয়া ঘোষ রয়েছেন আমার সঙ্গে, বিজেপির মুখপাত্র। কে আপনার কাছে আমার প্রশ্ন, আমি সুপ্রিয়বাবুর কথার পরিপ্রেক্ষিতেও জিজ্ঞাসা করতে পারি, সাধারণভাবে জিজ্ঞাসা করতে পারি। আপনারা বলছেন সিট গঠনে আদালতের জন্য রাজ্য সরকার বাধ্য হয়েছে, সদিচ্ছায় গঠন নয়, এটা আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে কিছুটা ভয় পেয়ে গঠন। আজকে আপনারা রাজ্য সভাপতি বলছেন, কেন বলছেন এই কথাটা? রাজ্য সরকার যখন সিট গঠন করছেন তখন তো তাদের নিশ্চিতভাবে তদন্তে সদিচ্ছা আছে বলেই করছেন নাকি? দেখুন অনির্বাণ, আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবো, কিন্তু তার আগে আমি একটু নজর দেওয়াতে চাই দর্শকদের। সুপ্রিয় যেটা বললেন তৃণমূলের মুখপাত্র, যে সিট গঠনে তাদের নাকি আপত্তি নেই, দুবার বললেন। আচ্ছা, আপত্তি থাকার জায়গাটাই তো নেই, এটা তো মাননীয় কলকাতা হাইকোর্টের তাদের নির্দেশে হয়েছে। আদালতের ভার্ডিক্টে মানা বা না মানা, ইচ্ছে বা অনিচ্ছে, এই জায়গাটাই তো নেই। কিন্তু অদ্ভুত ভাবে যেটা আমরা দেখলাম যে 19শে আগস্ট যখন মাননীয় কলকাতা হাইকোর্ট যখন এই ভার্ডিক্টটা দিলেন, তারপরে এতগুলো দিন কেটে গেল অনির্বাণ, তারপরেও কিন্তু সিট গঠন হলো না। 24 তারিখে এখানে সিবিআই চলে এলো, তারা বিভিন্ন জায়গায় তারা শুরু করে দিয়েছে তাদের মতন তদন্ত, অথচ কলকাতা বা পশ্চিমবঙ্গ সরকার এখানে সিট গঠন করতে গড়িমসি। অবশেষে মামলা এবং তারপরেও হয়তো অনিচ্ছা সত্ত্বেও বা বাধ্যবাধকতার কারণেই তাদের সিট গঠন করা। এটা তো একটা জিনিস পরিষ্কার অনির্বাণ, যে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল কংগ্রেস তারা চাইছেন না যে সত্যটা উদ্ঘাটিত হোক, এবং সেই কারণেই বারে বারে তাদের সিবিআই তদন্তে এত আপত্তি। সিবিআই তদন্তে আপত্তি কারণ তারা জানেন, আমরা বিভিন্ন জায়গায় দেখছি, গতকাল হয়েছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সিবিআই তদন্ত, যা তারা গেছিলেন সিবিআই তদন্তকারী দল, তারপরে রাত্রিবেলায় ভারতীয় জনতা পার্টি সংক্ষেপে, আমি আবার কি আর কাছে যাব, একেবারে সংক্ষেপিত আকারে বলছি। সিবিআই এর আপত্তি আমাদের এই কারণে নয় যে সিবিআই একেবারে তদন্তের সত্য উদ্ঘাটিত মুহূর্তের মধ্যে করে দেবে পিসি সরকারের মতো। আমাদের এই কারণে আপত্তি যে সিবিআই কোচবিহার জেলায় যায়, আক্রান্তদের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু সাংসদ আর বিজেপি জেলা সভাপতিদের নিয়ে ঘোরে, অথচ আমাদের যে কর্মী এবং আমাদের জনপ্রতিনিধি, আমি নাম করে কেয়াদিকে বলছি, কেয়াদি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী চিনবেন, দিনাটার বিধায়ক উদয়ন গুহ, তার উপর বিজেপি কর্মীরা আক্রমণ করেছিল, সিবিআই তার বাড়ি যাওয়ার সময় হয় না। আমাদের এই জন্য সিবিআই আপত্তি, কারণ সিবিআই জামালপুরে যায়, সিবিআই জামালপুরে গিয়ে বিজেপির যে দুজন নিহত হয়েছেন তাদের বাড়িতে যায়, কিন্তু যে তৃণমূল কর্মীরা, গণেশ মন্ডল সহ যে তৃণমূল কর্মীরা আক্রান্ত হয়েছে তাদের বাড়িতে সিবিআই যায় না, যাওয়ার সময় হয় না। দেখলাম কোচবিহারে দুজন নিহত তৃণমূল কর্মীর বাড়িতে সিবিআই গোয়েন্দারা গেলেন। না না, আমি তো বলছি পুরো পিকচারটা দেখাতে হবে, পুরো ছবিটা কি, সিবিআই এর উদ্দেশ্যটা কি। বারবার আক্রমণ করে যদি সিবিআই ছবি তোলার জন্য, ফটো সেশন করার জন্য, একটা ব্যালেন্স করার জন্য দুজনের বাড়ি ঘুরে আসেন, সেটা সিবিআই এর ইচ্ছাকে প্রমাণ করে। আমি উত্তর নিই, পরবর্তী সন্ত্রাস হয়েছে, ভোট পরবর্তী সন্ত্রাস এই রাজ্যে হয়েছে এবং ভয়ঙ্কর ভাবে হয়েছে, সেটাই তো আমরা বারে বারে বলছি। এবং আমি যেটা শুরুতে আমার মনে হয় 19-20 তারিখে যখন আপনার সঙ্গে কথা হয়েছে অনির্বাণ, আমরা বলেছি যে এই আমরা যেমন এই হাইকোর্টের রায়টাকে আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু বারে বারে বলেছি এটি হিমশৈলী চূড়া মাত্র। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে, সাগর থেকে শুরু করে পাহাড়,
বিভিন্ন জায়গায় কিন্তু রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে আমাদের কর্মীদের উপর আক্রমণের হানা নেমে আসছে, এবং এটা সত্যি গতকালের খেজুরির ঘটনা আবারও সেটা প্রমাণ করলো। অর্থাৎ আপনি যে তৃতীয় অগ্নিবাণ, যে খানিকটা অনিচ্ছা সত্ত্বেও সিট তদন্তে যা বাধ্য হলো রাজ্য সরকার, সেটা তো রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে নয়, তার আইনি বাধ্যবাধকতার কারণে। তারা চাইছিলেন না যে রাজ্যে অন্তত পক্ষে যে শুধুমাত্র ধর্ষণ বা খুনের ঘটনা নয়, বহু জায়গায় হচ্ছে বাড়িঘর ভাঙচুর, একদম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেটা গোসাবা থেকে শুরু করে কামদুনি বিভিন্ন জায়গায় এবং আরো অন্যান্য জায়গায়। সেই জায়গাগুলিতে যে নিরপেক্ষ তদন্ত হোক, কারার পেছনে কাদের মদতে হয়েছে, কোন নেতা কোন নেত্রী ছিলেন, সেগুলো বেরিয়ে আসুক। সেটাতে কেন এত গড়িমসি? আমরা তো সেই প্রশ্নটাই করে যাচ্ছি অনেকবার, বারবার আমরা চাইছি মানুষ হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে, যেমন সুপ্রিয় এই রাজ্যে বাস করার অধিকার আছে, তেমন আমার বা আমার দলের কোন কর্মীরও সেই এই রাজ্যে বাস করার অধিকার আছে। সেই অধিকারটা কিভাবে কেড়ে নেওয়া হচ্ছে? সূত্র ধরে একটু নির্মলা বাবুর কাছে যাবো কিয়া, আমি জানি না এটা এই আলোচনাতে আপনার কোনো অস্বস্তি হবে কি না, তার কারণ হচ্ছে আমি যে কথাটি মনে করাচ্ছি সেই কথাটা এমন একটা সময়ের যখন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একসঙ্গে ছিল। আমি এনডিএ জমানার কথা বলছি, কেশপুর দিয়ে শুরু করেছিলাম। আশিস হুদাইত আজকে কথা বলছিলেন কেশপুরের অতীত নিয়ে। নির্মলবাবু, নিশ্চয়ই আপনাকে আমার স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, আপনি তখন যে সংবাদ মাধ্যমে, যে বাংলার বহুল প্রচারিত সংবাদপত্রে ছিলেন, তার পাতায় প্রত্যেক দিন প্রথম পাতায় কখনো থাকতো কেউ হাতে বন্দুক তুলে দিচ্ছেন কোনো এক পক্ষের সৈনিকদের হাতে। কেশপুরে তখন ধান ক্ষেতের এপারে ওপারে দুবেলা লাশ পড়ে, সেই লাশের গুনতি হয় কজন সিপিএম কজন তৃণমূল, খুব দুর্ভাগ্যজনকভাবে মানুষ না খুঁজে। এবং একই সঙ্গে আমরা সেই সময়টা আরেকটা ঘটনা দেখেছিলাম নির্মলবাবু, আপনার যদি স্মরণে থাকে নিশ্চিতভাবে আছে, একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এসেছিল। লালকৃষ্ণ আদবানি তখন স্বরাষ্ট্রমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় তখন রেলমন্ত্রী এনডিএ জমানাতে। সেই কমিটির প্রধান নেতা হিসেবে এসেছিলেন প্রভুনাথ সিং, বিহারের জেডিইউ সাংসদ। আমার একটা প্রশ্ন নির্মলবাবু, তাহলে সেদিনের এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আসা, তৃণমূল বিজেপির যখন বন্ধুত্ব ছিল, সেটাও কি তাহলে রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্নে অহেতুক নাক গলানো ছিল? মমতার একটা স্লোগান আমার খুব মনে আছে, কেশপুর হবে সিপিএম এর শেষপুর। এই কথাটা আমার মনে পড়ে। যাই হোক, আপনাকে একটা কথা বলি যে সরকারের মাথা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আপনাকে এই প্রেমিস থেকে আজ সাংবাদিক হিসেবে আমার যেটা ধারণা, যে প্রথমেই যখন মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যে কিছুই হয়নি, কোনো ঘটনাই ঘটেনি, তারপরে সাবসিকুয়েন্টলি এনএইচআরসি আসে, তারপরে কোর্টের অর্ডারে হচ্ছে। সুতরাং প্রশাসনের মাথা যখন অলরেডি এই কনক্লুশনে এসে গেছেন যে কিছুই হয়নি, তারপরে সেই প্রশাসন যখন এসআইটি গঠন করছে, আমি একবারও কারোর ক্যাপাবিলিটি ছোট করে দেখাচ্ছি, সেই প্রশাসনের যে আগ্রহ এসআইটির থ্রু দিয়ে তদন্ত করে পুরো সত্যটা বার করার, এটার ব্যাপারে আমি সাংবাদিক একটু আমার সন্দেহের জায়গা রাখব। তার কারণ হচ্ছে প্রশাসনের মাথা নিজেই বলে দিচ্ছেন কিচ্ছু হয়নি, তারপরে আপনি যত বাঘা বাঘা আইপিএস অফিসারই আনুন না কেন, রাজ্য তো গঠন করছে আর রাজ্যের মাথা অলরেডি কনক্লুশনে এসে গেছে। এবার যে কোনো একটা এসআইটি যখন একটা বডি গঠন হয়, তার দুটো, একটা সদর্থক দিক থেকে নমর্থক দিক থাকে। একটা পজিটিভ দিক থাকে যে বডি যত বড় হবে বোঝা যায় যারা এটা করছেন তাদের আগ্রহটা কতটা বেশি। আবার এমনও হয় উল্টো, আমরা দেখেছি বডি যত বড় হয় তত বিভেদের জায়গা বাড়বে। ধরুন 5টা জোনে ভাগ করা হয়, পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে, যে ভায়োলেন্সটা অলরেডি হয়ে গেছে, তার বহু কিছু এখন অস্বচ্ছ হয়ে রয়েছে, সেখান থেকে খুঁজে খুঁড়ে বার। আর সিবিআই এর কথা তো ছেড়ে দিলেন, সিবিআই কে তো কেজড প্যারেড বলা হয়েছিল, এবং যিনি বলেছিলেন তিনি নামকরা বিচারপতি একজন ছিলেন। সেটা বলার পরেও সিবিআই কে সবাই কেন এত ভয় পেয়ে চলে আমি বুঝি। এটা সাংবাদিক হিসেবে আমার চিরকালের একটা প্রশ্ন। সিবিআই, পুলিশ, এদের প্রত্যেকের প্রতি একটা যে কোনো করে এটা পিঞ্চ অফ সল্ট নিয়ে নেওয়া। সিবিআই ইজ এ কেজড প্যারেট। ইফ সিবিআই ইজ এ কেজড প্যারেট, সিবিআই নিয়ে এত আপত্তির জায়গা থাকার। এই প্রশ্নটা আমি সুপ্রিয়বাবুকে করেছিলাম যে যদি সত্যি কিছু না হয়ে থাকে তাহলে তদন্তে আপত্তি কথা। আমার ব্রহ্মাস্ত্রের সময় আছে, আমি ব্রহ্মাস্ত্রের আজকে অর্থাৎ মূল প্রশ্নটা নিয়ে আলোচনা আবার ফিরছি। আজকের ব্রহ্মাস্ত্র
ঠিক কবে থেকে অবিশ্বাস সিবিআই এ তৃণমূল কংগ্রেসে? আমি এই প্রশ্নটা নিয়ে একদম সংক্ষেপে শুরুতেই চলে আসবো সুপ্রিয়বাবু আপনার কাছে। তার কারণ আমি জাস্ট একটু স্মরণ করে দিচ্ছি 2007 থেকে 2010 পর্যন্ত, মানে নেতাইয়ের ঘটনা পর্যন্ত একটু স্মরণ করে দিচ্ছি আপনাকে সুপ্রিয়বাবু। একটু মনে করে দেখুন, আপনাদের আইনজীবীরা, আমার কল্যাণবাবুর কথা মনে পড়ছে, আরও কয়েকজন রীতিমতো ছোটাছুটি করতেন। আপনাদের আইনজীবী সেলের প্রধান নেতারা সেই সময় বিভিন্ন কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, কারণ সেক্ষেত্রে ওই তৎকালীন বাম সরকারি রাজ্যের সরকার তার আপত্তি জানাতেন তদন্তে। আপনারা রীতিমতো ছোটাছুটি করতেন সিবিআই তদন্ত চেয়ে। এখন সিবিআইয়ের প্রতি আপনাদের যে আস্থা বা বিশ্বাস, এটা কি টলে গেল নিজেরা সরকারে আসার পর? আমি একমত নই দুটো কারণে। একটা কথা প্রথমে দলের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমাদের মত একদম সঠিক এবং সম্যকভাবে আমি জানাতে চাই। এক হচ্ছে সিবিআই নিয়ে কোনো রকম অ্যালার্জি বা সিবিআই নিয়ে কোনো রকম আপত্তি অ্যাজ এ কনস্টিটিউশনাল বডি আমাদের বিন্দু মাত্র নেই, 1% নেই। আমাদের আপত্তি রয়েছে সিবিআইকে অন্যায়ভাবে ব্যবহার করার পক্ষে। আমাদের আপত্তি রয়েছে সিবিআইকে যেভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার ক্ষেত্রে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তাকে যেভাবে ব্যবহার করা হচ্ছে আমরা মনে করি এটা আমাদের ভারতবর্ষের সিস্টেমের পক্ষে বিপজ্জনক, আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসির পক্ষে বিপজ্জনক। এক। দ্বিতীয়ত, আপত্তি বা অ্যালার্জির ইস্যু আমি বললাম একেবারে ইস্যু ওরিয়েন্টেড। যে জায়গায় সিবিআই দেখা গেছে, এটা তো শুধু তৃণমূল কংগ্রেস হঠাৎ করে বলছে এমন তো নয়, বিজেপি ক্ষমতায় আসবার পর থেকে যেভাবে একের পর এক, তুমি নিজে অনির্বাণদা তুমি দীর্ঘদিন সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত আছো, আমরা প্রত্যেকদিন সংবাদ মাধ্যমে দেখেছি, বিরোধী কণ্ঠস্বরে শুনেছি, একাধিক রাজনৈতিক পরিসরে একই কথা শুনেছি যে সারা ভারতের রাজনৈতিক দলগুলো, সারা ভারতের যারা বিভিন্ন সমাজ সংগঠনে কাজ করেন, সামাজিক সংগঠনে কাজ করেন, প্রত্যেকে বলছেন যে একাধিক সামাজিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান, তাকে যেভাবে তার রাজনীতিকরণ বিজেপি আমলে হয়েছে, বিজেপি সরকারের এই দুজন মানুষ করেছেন, আমি মনে করি এবং আমরা মনে করি এই ধারণাটা বিপজ্জনক। এই বিপজ্জনক সিবিআই এর প্রতি আমাদের আপত্তি দেশের স্বার্থে ছিল, আছে, আগামী দিনেও থাকবে। বেশ, আমার একটা বিরতির সময় আছে, বিরতিতে যাওয়ার আগে শুধু একটা ঘটনা স্মরণ করিয়ে দিয়ে যাই আপনাদেরকে। আমি এটা নিয়েও সুপ্রিয়বাবুর সঙ্গে কথা বলবো, কিন্তু অবশ্যই আমি তারপরে কথা বলবো বিরতি থেকে ফিরে এসে প্রথম সত্যজিৎ বাবুর সঙ্গে, এবং লোকনাথ চট্টোপাধ্যায় মামলাকারীদের আইনজীবী, তিনিও আমার সঙ্গে যোগ দেবেন বিরতির পর। স্মরণ করিয়ে দেবো শুধু 2007 থেকে 11 যে পর্বটার কথা বললাম, দেবু মালিকের প্রসঙ্গে আমি যাচ্ছি না, তার কি অ্যাফিলিয়েশন ছিল, কিন্তু সিঙ্গুরে তাপসী মালিকের অস্বাভাবিক মৃত্যুর মামলায় শহীদ দত্ত বেশ কয়েক বছর জেল খাটার পর এবং সিবিআই তদন্ত করার পরও কিন্তু বেকসুর খালাস পেয়েছিলেন। মাঝের সময়টাতে শহীদ দত্তের রাজনৈতিক ক্যারিয়ার বলতে আমরা যেটা বুঝি সেটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আজও তাপসী মালিকের খুনিকে জানা যায়নি। সিবিআইয়ের প্রতি অনাস্থার কি একটা বড় কারণ এমন ঘটনাগুলো? একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। বিরতির পর যেমনটা বলেছিলাম, লোকনাথ চট্টোপাধ্যায় মামলাকারীদের পক্ষে আইনজীবী, অর্থাৎ যাদের মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে এই সিবিআই তদন্ত বা সিট গঠনের নির্দেশ, তিনিও আমার সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। কিন্তু লোকনাথবাবু, আপনার কাছে একটু পরে আসছে, আমি প্রথম যাবো সত্যজিৎ বাবুর কাছে। সত্যজিৎ বাবু, সিবিআই এর ভূমিকা নিয়ে লাস্ট নির্মলাদা বলছিলেন, প্রবীণ সাংবাদিক হিসেবে বহুদিন ধরে দেখছেন, এবং এই সিবিআই তদন্ত করতে আসা, মীমাংসা করতে না পারা, আজ পর্যন্ত অমীমাংসিত থাকা, এমন প্রচুর ঘটনা আছে রাজ্যের রাজনীতিতে, যেটা হয়তো সেই সময় অত্যন্ত, আমরা যাকে বলি গরম ইস্যু ছিল, সেই ইস্যু আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা ঘরে চলে গিয়েছে। এখন প্রশ্ন এখানেই, এই যে সিবিআই তদন্তের উপরে এই আস্থা বা ভরসা বিজেপি কর্মীরা বা যারা এই হিংসা ঘটনা পর তৃণমূল কর্মীরাও তো মারা গিয়েছেন, তাদের পরিবার রাখছে, তারা কি সত্যিই রাখতে পারে? শেষ পর্যন্ত কোনো মীমাংসায় পৌঁছতে পারবে, কোনো কনক্লুশনে পৌঁছতে পারবে আপনার মনে হয়? ইয়েস অনির্বাণ, এই কথা বলার আগে একটা ছোট্ট কথা বলা দরকার আছে। আমাদের 5 জনের যে বিচারপতির বেঞ্চ 3টে অর্ডার দিয়েছিল। একটা দিয়েছিল খুন, গণধর্ষণ, ধর্ষণের মামলা সিবিআই করবে, অন্যান্য বাড়ি পোড়ানো, হাফ মার্ডার, অন্যান্য যে ইনজুরিগুলো আসবে সেটা সিট করবে। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট অর্ডার দিয়েছিল, সেটা নিয়ে এখনো আলোচনা হয়নি, সেটা হচ্ছে ক্ষতিপূরণের অর্ডার দিয়েছিল, যে ক্ষতিগ্রস্ত যারা থাকবে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। তো এখন এই 3টে অর্ডার, 3টেই এক্সিকিউশন করার জন্য কলকাতা হাইকোর্টের স্বনামধন্য 5 জনের বিচারপতি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের উপর দায়িত্ব দিয়েছিল, এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের উত্তরের পরে তারা এই অর্ডারটা দিয়েছিল। এই ক্ষতিপূরণটা কিন্তু একবার আলোচনা করবেন, কারণ যারা ক্ষতিগ্রস্ত, প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কিন্তু ক্ষতিপূরণের একটা ব্যাপার আছে, এটাও কিন্তু হাইকোর্টের বা নির্দেশাবলীর মধ্যে আছে। এটা হচ্ছে 1 নম্বর।
2 নম্বর যে প্রশ্নটা আপনি করলেন সেটা হচ্ছে যে দেখুন, সিবিআই ছাড়া অন্য কোন অর্গানাইজেশন আছে যে অর্গানাইজেশনের উপরে আপনি আমি থার্ড পার্টি এই ম্যাটারগুলোকে ইনভেস্টিগেশন করার মতন আর কোনো এজেন্সি আছে? নেই। আজকে যদি এই ইনভেস্টিগেশন করার জন্য বিহার পুলিশ, মহারাষ্ট্র পুলিশ কিংবা অন্য কাউকে ডাকা হতো, তখন এটা বায়াসনেসে ভুগত। কিন্তু সেটা তো সম্ভব না। আমাদেরকে সিবিআইয়ের উপর আশা রাখতে হবে। তবে এই বিষয়ে আমি একটা নিরপেক্ষভাবে কথা বলি, সিবিআইকে কিন্তু দলমত নির্বিশেষে এবং সদিচ্ছা থাকতে হবে, রাজনৈতিক সদিচ্ছার বাইরে গিয়ে তাদেরকে কাজ করতে হবে। এটার উপরই কিন্তু সিবিআইয়ের উপরে গোটা ভারতবর্ষের লোক বিশ্বাস করে। গোটা ভারতবর্ষের লোক এটাও বিশ্বাস করে যে সিবিআই যেই সরকার থাকবে কেন্দ্রে তার কথা না শুনে সমানভাবে তার সুনির্দিষ্ট ইনভেস্টিগেশনে এগিয়ে যাবে। যদি এইভাবে এগিয়ে যেত তাহলে কিন্তু অনেকেই এই ব্যাপারটা কিছু বলতে পারতো না। কিন্তু এখন পর্যন্ত যে সিবিআই রেকর্ডস আছে তার রেকর্ডসের মধ্যে এই দুটোর প্যারালালি রেকর্ডস আছে। একটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার প্রচণ্ড পরিমাণ অভাব রয়েছে, অর্থাৎ রাজ্যে যেমন দেখা যাচ্ছে সিআইডি, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং অন্যান্যদেরকে প্রচণ্ড পরিমাণে রাজ্য সরকারের চাপে থাকতে হয়, তেমনি কেন্দ্রেতে সিবিআইকেও প্রচণ্ড পরিমাণে চাপে থাকতে হয়। কিন্তু একমাত্র সুরক্ষা কবচ হচ্ছে কোর্ট, সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকারের হাইকোর্ট এবং অন্যান্য কোর্টের অর্ডার। আমার মনে হয় অনির্বাণ, যেই অর্ডারগুলো দেওয়া হয়েছে এটাতে সিবিআই যেইভাবে এগিয়ে গেছে এবং যেইভাবে সিটটা গঠন করা হয়েছে, খুব এফিশিয়েন্ট পুলিশ অফিসার, এবং আমার ধারণা, আমি অনেক দিন এনাদের অনেকের সাথে কাজ করি, যে নিরপেক্ষ পুলিশ অফিসারকে দিয়ে সিট গঠন করানো হয়েছে। এই সিট গঠনের ফলে যদি দেখা যাবে আগামী দিনে যেই ঘটনাগুলো হয়েছে সেই ঘটনাগুলোর তদন্ত সুনির্দিষ্টভাবে এগোতে হবে। কিন্তু আরেকটা জিনিস অনির্বাণ মাথায় রাখতে হবে যে এইগুলোর প্রত্যেকটা রিপোর্ট কিন্তু হাইকোর্ট পর্যবেক্ষণ করবে, সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস পর্যবেক্ষণ করবে। সুতরাং সিবিআই কিংবা রাজ্য সরকারের সিটের যারা অফিসাররা তারা রামশ্যাম যদুমধু করে ইনভেস্টিগেশন করলে চলবে না, তারা চাইলেও পলিটিক্যাল ইন্টারেস্টে ইনভেস্টিগেশন করতে পারবেন না। কারণটা হচ্ছে, একটা লাইন শুধু বলে দিই অনির্বাণ, কারণটা হচ্ছে প্রত্যেকটা জিনিস হাইকোর্টকে উত্তর দিতে হবে এবং হাইকোর্টকে আমরা কিন্তু অবজ্ঞা করে তারা চলাফেরা করতে পারবে না। আমার একটা সহজ প্রশ্ন আছে লোকনাথ বাবুর কাছে। লোকনাথ বাবু, আপনার কাছে আসছি। নিশ্চিতভাবে এই মামলার সঙ্গে এই দুটো মামলার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি একেবারে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে প্রশ্ন করছি লোকনাথ বাবু। আমি এই ব্যাপারে সত্যিই তৃণমূল বিজেপি বুঝি না, কারণ সারদায় যাদের টাকা গিয়েছিল, চিটফান্ডে টাকা রেখে যাদের টাকা গিয়েছিল, তাদের কোনো পার্টি হয় বলে আমি বিশ্বাস করি না। আমার মনে হয় কেউ বিশ্বাস করেন না, আপনিও বিশ্বাস করেন না। এই মানুষগুলো কিন্তু খুব আশা নিয়ে তাকিয়েছিলেন। আচ্ছা বেশ, রাজ্য সরকারে তৃণমূল কংগ্রেস আছে, তাদের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সিবিআই তদন্ত করছে, কোর্ট বলেছিল যে প্রয়োজন পড়লে কোর্ট হস্তক্ষেপ করবে, তদন্তে পর্যবেক্ষণ করবে, দেখবে তদন্তের অগ্রগতি সম্পর্কে। 7 বছরে সেই তদন্তের অগ্রগতি, আমি খুব ইম্পার্শিয়ালি বলছি লোকনাথবাবু, আমি ভুল হলে আমাকে বলবেন। শোভন চট্টোপাধ্যায়, আমি সুব্রত মুখোপাধ্যায় মদন মিত্রকে নিয়ে প্রশ্ন করছি না নারদা মামলায়। শোভন চট্টোপাধ্যায় যতদিন তৃণমূল থেকে বিজেপিতে গেলেন, বিজেপিতে থাকলেন, কতবার তাকে ডাকা হলো আমরা কেউ জানি না। মুকুল্লায় 2-3 বার চিঠি পেয়েছেন, কাজের কাজ কিছু হয়নি, এখন আবার চিঠি পাবেন কিনা আমি জানি না। কিন্তু এই তদন্তের অগ্রগতি, তদন্তের কাদেরকে ডাকা হবে কাদেরকে ডাকা হবে না, সেটা যদি নির্ভর করে কে কখন কোন দলে রয়েছেন, সেই দলের সঙ্গে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কি সম্পর্ক, তাহলে সেই তদন্ত মানুষের আস্থা থাকবে। এই যে আপনারা মামলা করলেন, এত কাণ্ড করে সিবিআই তদন্ত শুরু করেছে, এর শেষটা ওই তাপসী মালিকের মামলার মতো হবে না তো? না, বুঝলাম প্রশ্ন, কিন্তু আজকে দেখবেন যে সিবিআইয়ের কাছে গেল কেন এই পরিস্থিতি। রাজ্য সরকারের যে অবস্থান ছিল, প্রথমে বলল রাজ্যে কোনো রকম ভোট পরবর্তী হিংসা হয়নি, তারপরে যখন আবার তথ্য উঠে আসলো তখন বললেন যে ঠিক আছে আমরা কয়েকটা ঘটনা করেছি, তার পদক্ষেপ নিয়েছি। রাজ্য সরকার বারবার গোল পোস্ট শিফট করলেন কোর্টের, আমরা আদালতে দেখলাম একের পর এক। সেই নিয়ে কিন্তু 5 বেঞ্চের বিশেষ যেই কনস্টিটিউশনাল সাংবিধানিক বেঞ্চ তারাও ক্ষুব্ধ হয়ে গেলেন। তারা বললেন যে এরকম একবার আপনারা বলছেন কিছু হয়নি, তারপরে যখন জাতীয় মানবাধিকার কমিশন এসছে, এত ঘটনা বেরিয়ে আসলো, আর যখন পুলিশের বিরুদ্ধে অর্ডারটাই দেখবেন লেখা আছে 30 দিন, 40 দিন, 50 দিন এফআইআর পর্যন্ত রেজিস্টার হয়নি খুনের মামলায়, ধর্ষণের বিষয়। এই ক্ষেত্রে যখন দেখছি রাজ্য সরকারের আধিকারিক, রাজ্য সরকারের পুলিশ প্রশাসন, যারা ইনভেস্টিগেটিং এজেন্সি, তাদের বিরুদ্ধে এরকম গুরুতর অভিযোগ উঠে আসছে, যখন দেখা যাচ্ছে যে তারা পক্ষপাতিত্ব করছেন, তখন নিশ্চয়ই একটা প্রশ্ন উঠে আসে যে একটা থার্ড বা কোনো একটা নিউট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সির হাতে আমি তথ্যগুলো তুলে দেবো।
সারদা বা অন্য কোনো মামলার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে আপনি দেখবেন সারদার ক্ষেত্রে ব্যাপারটা অনেক কটা ইনভেস্টিগেটিং এজেন্সি একসঙ্গে জুড়ে গেছে। সারদার ক্ষেত্রে দেখবেন এরকম চিটফান্ডের বিষয়গুলো বহু রাজ্যে ছড়িয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আজকে সিবিআইয়ের একটা কার্যপদ্ধতি আছে, তারা এতগুলো একজন সাক্ষী জোগাড় করে, তারা পুঙ্খানুপুঙ্খ এমনভাবে জিনিস জোগাড় করার চেষ্টা করে। সেই জন্য বাবু, এটা তো ঘটনা, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। 2012 সালে সারদা, তারপরে পরপর একের পর এক চিটফান্ড, 9 বছর হয়ে গেল। সর্বশান্ত মানুষগুলো আর কত বছর অপেক্ষা করবেন? আমরা সিবিআইয়ের কাছে প্রশ্নটা না করে আমরা রাজ্য সরকারের কাছে প্রশ্ন করছি না কেন যে তারা তথ্য লোপাট করেছে? আমরা প্রশ্ন করছি না কেন যে যেই এই ইলেকট্রনিক এভিডেন্সগুলো ছিল সেইগুলো তথ্য কিভাবে লোপাট হলো? আজকে আমাদের প্রশ্ন করা উচিত যে এই আধিকারিকদের কাছে এনারা কিভাবে কন্ডাক্ট করেছেন নিজেদের। আমি সুপ্রিয় বাবুর কাছে আসি, আমার সময় একেবারে শেষ হয়ে এসেছে। সুপ্রিয় বাবু, আমি সবাইকে একটু সময় বাঁধছি, প্লিজ কিছু মনে করবেন না, 1 মিনিটের প্লিজ উত্তর দেবেন। আমার প্রশ্নটা সহজ। সিবিআই তদন্তভার যখনই হাতে পায়, যে সরকারের আমলই, তার আগে রাজ্য সরকারের হাতে যখন যে রাজ্য সরকারে থাকে, যে সময়টা থাকে, তাতে কি সত্যি সত্যি তথ্য প্রমাণ লোপাট হয়? তাই আপনারা তাপসী মালিকের বিচার পেলেন না, আর এখনো পর্যন্ত রাজ্যের মানুষ সারদা তদন্তের বিচার পেলেন না? উত্তরটা খুব সহজ এবং উত্তরটা খুব একমুখী। মনোলিথিক কনসেপ্টে আনসার দিতে গেলে যেহেতু সময়ের বাঁধন রয়েছে, তার মধ্যে বলছি, গণতান্ত্রিক পরিসরে আমাদের যে ভারতবর্ষের ব্যবস্থা, তার মধ্যে যে কেউ যে কাউকে প্রশ্ন করতেই পারেন। প্রশ্ন গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। কিন্তু সব সময় একজনকে দোষারোপ, একটি মাত্র প্রতিষ্ঠানকে তার বিরোধিতার কম্পালশন থেকে শুধুমাত্র আঙুল তোলা, সেটা কোনো কাজের কথা নয়, কোনো সমাধানের জায়গা নয়। বরং সিবিআইকে, যে কথা এর আগে এখানে অনেক আমার কো প্যানেলিস্টরা বলেছেন, আমি তার সঙ্গে একমত। সিবিআই যদি তার ভাবমূর্তিকে ধরে রাখতে পারতো জনমানসে, সিবিআই যদি তার কার্যপদ্ধতিকে সঠিক সত্যের ওপর দাঁড়ানো এবং প্রাঞ্জল রাখতে পারতো জনমানসে, তাহলে মানুষের আস্থা থাকতো, মানুষের দল হিসেবে তৃণমূল কংগ্রেসও সিবিআইয়ের উপর আস্থা থাকতো। সিবিআইয়ের সঙ্গে তোমাদের কোনো পারিবারিক শত্রুতা নেই। সময় যেহেতু একেবারে শেষ, আমি কেয়ার কাছে আসবো। কেয়া, আমি আপনার কাছে লাস্ট নোট নেব, অর্থাৎ আপনাদের দলের তরফ থেকে আপনাদের বক্তব্য, সিবিআই এর উপরে আস্থা রাখতে পারবেন কিনা এই রাজ্যে ভোট পরবর্তী হিংসা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, দলমত নির্বিশেষে সকলের কথা বলছি। কিন্তু দেখুন, আমরা তো আশায় বাঁচি, তাই আমরা আশা রাখবো যে সিবিআই নিরপেক্ষ তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদের তুলে আনবে। ইতিমধ্যেই আপনারা জানেন যে 31টা এফআইআর লজ হয়েছে। এর সঙ্গে একটা কথা আমরা না বললেই নয় নির্বাণ, যে কিছুক্ষণ আগেই তৃণমূলের সুপ্রিয় বলছিলেন যে তাদের নাকি সিবিআই তদন্তে আপত্তি নেই। আমি বলছি আছে। 2018-তে আমরা যদি দেখি, মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন যে সিবিআই এই রাজ্যে তদন্ত করতে হলে অনুমোদন অর্থাৎ কনসেন্ট না নিয়ে তদন্ত করতে পারবেন না। কেন এত বিধিনিষেধ, কেন এত বাধা? এটাই তো সব থেকে বড় প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায় কি চান না তাহলে রাজ্যে যে কোনো সারদা থেকে শুরু করে ভোট পরবর্তী সন্ত্রাস সেখানে নিরপেক্ষ তদন্ত হোক? সুতরাং আবার শেষ নোটটা বলতেই হবে যে আমরা আশা রাখবো যে যারা নিজেদের ভিটে মাটি হারিয়েছেন, যারা নিজেদের সন্তান হারিয়েছেন, যারা নিজেদের বাবা মা হারিয়েছেন, তারা বিচার পাক এবং সিবিআই এর মাধ্যমে এই বিচার উঠে আসুক, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীরা সামনে আসুক। আমরা এটাই চাইবো। সুপ্রিয় হাত তুলছেন। সুপ্রিয়, একদম শেষ 30 সেকেন্ড প্লিজ। যে কথা আমি আগে বলেছিলাম সেই কথাটা শুধু আমি মনে করিয়ে দেবো, তারপর বাকিরাও বলবেন যে কেয়াদির বোধহয় বুঝতে অসুবিধা হয়েছে অথবা নেটওয়ার্কে প্রবলেম ছিল। সিবিআই নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, সিবিআইকে রাজনীতির স্বার্থে ব্যবহার করা নিয়ে আমাদের আপত্তি ছিল, আজকের দিনে আপত্তি আছে। যতবার ব্যবহার করা হবে ততবার আপত্তি থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল না, তাই তো? যতবার রাজনৈতিক স্বার্থে সিবিআইকে বাংলাকে ডিফেন্ড করতে ব্যবহার করা হবে ততবার আমাদের আপত্তি থাকবে। আমি স্ট্রংলি কথাটা বলে যাচ্ছি। আমি শেষ মুহূর্তে একবার নির্মল বাবুর কাছে যাব। নির্মল বাবু 30 সেকেন্ডে আমাকে উত্তর দেবেন প্লিজ। রাজনৈতিক স্বার্থে সিবিআইকে ব্যবহার করা হয় বা হবে, এই অভিযোগ বা আমি বলবো এই প্রত্যাশা বা আশঙ্কা কি কোনোদিন যাবে দেশ থেকে? আমার মনে হয় বোধহয় একটা অ্যামেন্ডমেন্ট কিছু করা হয়েছিল যে রাজ্য সরকারের অনুমোদন ছাড়া সিবিআই এখানে কিছু করতে পারবে না, যতটুকু আমার মনে পড়ছে, এবং সিওমোটো কিছুই করতে পারবে না, সেটা মমতা বোধহয় করেছিলেন। এরকম একটা কিছু হয়েছিল। বেশ কয়েকটি রাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ্রপ্রদেশ, কয়েকটি রাজ্য মিলে করেছিল। অনেক আসলে সিবিআই, এটা ঘটনা যে সিবিআই কে বহুভাবে বহু সময় মিসইউটিলাইজ করা হয়েছে। সেটা বিজেপি যখন ক্ষমতায় ছিল, বিজেপিও বলেছে কংগ্রেস মিসইউটিলাইজ করা হয়েছে এবং বলা হয়েছিল কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আজকে একই অভিযোগ তৃণমূল তুলছে যে সিবিআই কে মিসইউজ করতে পারে, এই আশঙ্কাটা সবসময় থাকে। কিন্তু আমার কাছে সিটটা খুব ইম্পর্টেন্ট, কারণ সিটের ব্যাপারটা এটা রাজ্য প্রশাসনের একটা ব্যাপার আছে, সারদার ক্ষেত্রেও তারা করেছিল। কিন্তু সিটের ব্যাপারটা পুরোটা, যেখানে প্রশাসক নিজেই বারবার এটা বলছে কিছু হয়নি, সেখানে প্রশাসন কতটা এটা করে উঠতে পারবে আইনি, আমার সন্দেহের জায়গা আছে। কারণ যদি এসআইটি অন্য কোনো রিপোর্ট দেয়,
ন্যাচারালি তাতে হাইকোর্ট স্যাটিসফাইড না হয় আবার হয়তো বলতে পারে। একেবারে নির্মলভাবে আপনার কথা সূত্র ধরে সত্যজিৎ বাবু এবং লোকনাথ বাবুর কাছে এক এক করে যাবো, 30 সেকেন্ডে প্লিজ। 30 সেকেন্ড। প্রথম কথা হচ্ছে সিবিআইয়ের উপর আমাদের ভরসা রাখতেই হবে, যদিও সিবিআই কিন্তু নিরপেক্ষভাবে কাজ করে না বলেই আমার ধারণা। কারণ পিসি চিদম্বরমের কেসে দেখা গেছে যে রাত্রিবেলা দিনের বেলা সেই পাঁচিল টপকে যাচ্ছে, এটা না করলেও হতো। অনেক ক্ষেত্রেই দেখা গেছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে কাজ করছে, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের ধারণা, আমাদের আশা যে এই যে 5 জনের বেঞ্চের যে বিচারপতির বেঞ্চ যেটা অর্ডার দিয়েছে সেটা সিবিআই করবে, 1 নম্বর। 2 নম্বর সিটের উপর, যেটা নির্মলবাবু বললেন, সিটের উপর কিন্তু প্রচণ্ড আশা। কারণটা হচ্ছে এই ছোটোখাটো যে বাড়ি পোড়ানো, অর্ধেক মার্ডার, তারপরে অন্যান্য যে ছোটোখাটো কেসগুলো হয়েছে, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। বেশ, সুতরাং সেইগুলো কিন্তু সিটি দেখবে একমাত্র। বেশ, আর ক্ষতিপূরণটাও কিন্তু দেখতে হবে, এটাও কিন্তু বিশাল। লোকনাথ বাবু মামলাকারী হিসেবে না, আমার মতে এই যে সিবিআইয়ের বিরুদ্ধে এই যে এরকম দোষারোপ করা হচ্ছে, এগুলো ভিত্তিহীন। আজকে দেখবো সিবিআই কি তদন্ত করছে। সিবিআই তদন্ত করছে মার্ডারে মানুষের লাশ পড়ে আছে, আজকে খুঁজতে হবে কে তাকে মার্ডার করেছে। আজকে দেখবো গণধর্ষণ হয়েছে, ধর্ষণ হয়েছে, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে কিন্তু সিবিআইয়ের এরকম পরিবার শেষ হয়ে গেছে, এটাই সিবিআইয়ের কাছে এখন। আর সিবিআই কোর্ট মনিটর ইনভেস্টিগেশন, তারপরে কোর্টের কাছে তারা রিপোর্ট দেবেন, 6 সপ্তাহের মধ্যে তাদের কাছে রিপোর্ট যাবে। তো সেক্ষেত্রে সিবিআইকে প্রশ্ন তোলা এই ক্ষেত্রে ভিত্তিহীন একেবারে। গত 15 বছর এ রাজ্যে সিবিআই তদন্তের শেষটা এখনো পর্যন্ত মীমাংসামূলকভাবে রাজ্যের মানুষ কখনো দেখেননি, যিনি রাজ্য সরকারে থাকুন না কেন, যিনি কেন্দ্রীয় সরকারে থাকুন না কেন। এবারের শেষটা অন্যরকম হবে কি, সেদিকে নিশ্চিতভাবে আমাদের চোখ থাকবে। অনেক ধন্যবাদ আমার সঙ্গে যারা সময় দিলেন। আশিস উদাই থেকে শুরু করে কেয়া ঘোষ, সুপ্রিয় চন্দ্র, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, নির্মল মুখার্জি এবং লোকনাথ চট্টোপাধ্যায়। আজকে অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানে শেষ করছি। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর এই মুহূর্তে সেরা ব্রেকিং নিউজগুলো নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। এই মুহূর্তে অনির্বাণের অগ্নিবাণে বলেছিলাম বিরতিতে যাওয়ার আগে যে ব্রেকিং নিউজ সেগমেন্টে ফিরে আসবো এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং খবরগুলো না। আর এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং খবর সিদ্ধার্থ শুক্লা সংক্রান্ত খবর। সিদ্ধার্থ শুক্লা সংক্রান্ত লেটেস্ট আপডেট। প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা, আপনারা জানেন, আজ সকালেই তার মৃত্যুর ঘটনা ঘটে। প্রাথমিকভাবে যাই মনে করা হোক না কেন, পরবর্তী সময়ে বেশ কিছুটা ধোঁয়াশা তৈরি হয় এবং তদন্তের জন্য এই মুহূর্তে সিদ্ধার্থ শুক্লার ফ্ল্যাটে পুলিশ, দেখতে পাচ্ছেন সেই ছবি রিপাবলিক বাংলায়। সিদ্ধার্থ শুক্লার ফ্ল্যাটে পুলিশ পৌঁছেছে তদন্তের জন্য। আজ সকালে সিদ্ধার্থ শুক্লার যে মৃত্যুর ঘটনা ঘটে, প্রাথমিকভাবে যাই মনে হোক না কেন, পরবর্তী সময় তাতে কিছুটা অসঙ্গতি বা অস্বাভাবিকত্ব দেখেই পোস্টমর্টেমের নির্দেশ দেওয়া হয় এবং সেই পোস্টমর্টেমের হুবহু ভিডিওগ্রাফি করার নির্দেশ দেওয়া হয়। কথা বলবো অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সমাদৃতা, নিউজ রুম থেকে রয়েছেন আমার সঙ্গে। সমাদৃতা, এই মুহূর্তের লেটেস্ট আপডেট সিদ্ধার্থ শুক্লা মৃত্যুর তদন্তে। পোস্টমর্টেম এবং যে পোস্টমর্টেমটা ভিডিওগ্রাফি করে রাখা হচ্ছে, এবং সেই ধোঁয়াশার জায়গা থেকে পোস্টমর্টেম এবং যে পোস্টমর্টেমটা ভিডিওগ্রাফি করে রাখা হচ্ছে, তার ফ্ল্যাটেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। কি তল্লাশি করে দেখা হচ্ছে, বেশ কতগুলো বিষয় সামনে এসেছে। এক, রাতে শুতে যাওয়ার আগে কোনো একটা ওষুধ খেয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা। কি ওষুধ খেয়েছিলেন? ঘুমের ওষুধ খেয়েছিলেন নাকি অন্য কোনো ওষুধ খেয়েছিলেন? সত্যি কি সেই ওষুধেরই একটা কোনো ধরনের কোনো প্রভাব পড়লো? তার পাশাপাশি জানিয়ে রাখতে চাইবো, বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আমরা যেটা পাচ্ছি খবর, একটা ভাঙা কাচের গ্লাসের কথা জানতে পারা যাচ্ছে। সেখানেও প্রশ্ন উঠছে, ওই কাঁচের গ্লাসটা কে ব্যবহার করেছেন, তার সঙ্গে কি যোগসূত্র, তা পুলিশ খতিয়ে দেখছে। এই মুহূর্তে ফ্ল্যাটে তল্লাশি করে যেটা বোঝার চেষ্টা করছে পুলিশ, একটা সুস্থ সবল মানুষ যার কোনো রোগ জ্বালা ছিল বলে এরকম কোনো খবর নেই, কোনো ডাক্তারি রিপোর্ট নেই। সে ঘুমোতে গেল এবং সকালে আচমকা তার বুকে ব্যথা, জল খেতে গিয়ে মারা গেল। সত্যি ম্যাসিভ হার্ট অ্যাটাক কিনা? যদি ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তাহলে হয়তো খানিকটা বিতর্ক শেষ হবে, কিন্তু যদি তা না হয় তাহলে প্রশ্ন উঠছে যে এই পোস্টমর্টেমের রিপোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে আমাদের, যে সত্যি সিদ্ধার্থ শুক্লার মৃত্যু শুধুমাত্র ম্যাসিভ হার্ট অ্যাটাকই হয়েছে না অন্য কোনো কারণ ছিল, সেটাই পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে। কারণ বেশ কতগুলো বিষয় পুলিশকে ভাবাচ্ছে। তার একটা হলো একটা ওষুধের কথা যেরকম জানতে পারা যাচ্ছে, আর ভাঙা কাচের গ্লাস। তোমাকে এটা বললাম অনির্বাণ, এই দুটো বিষয় কিন্তু পুলিশকে বেশ খানিকটা ভাবাচ্ছে, সেটাই তদন্ত করে দেখতে চাইছে পুলিশ। যে কারণে এই মুহূর্তে সিদ্ধার্থ শুক্লার ফ্ল্যাটে রয়েছে পুলিশ এবং তদন্ত করে দেখছে ঘরের থেকে আর কোনো কিছু পাওয়া যায় কিনা, কোনো ধরনের কোনো সূত্র পাওয়া যায় কিনা, যে সূত্র ধরে এর রহস্যের শেষে পৌঁছতে পারে পুলিশ।
এবং সেটাই এখন পুলিশ খতিয়ে দেখছে। একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ সমাদৃতা। অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সমাদৃতা আমার সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে। তদন্তের জন্য এই মুহূর্তে সিদ্ধার্থ শুক্লার ফ্ল্যাটে পুলিশ। এই মুহূর্তে পরবর্তী যে ব্রেকিং খবরে চোখ রাখবো, এবার সরাসরি রেলের দফতরে সিবিআই এবং সিবিআই এর যাওয়ার কারণ দুর্নীতির অভিযোগ। সাউথ ইস্টার্ন রেলের অফিসে তল্লাশি অভিযান সিবিআই এর। এই মুহূর্তে সেই খবরে চোখ রাখবো। সাউথ ইস্টার্ন রেলের দফতরে তল্লাশি অভিযান সিবিআই এর এবং দুর্নীতির অভিযোগে এই তল্লাশি অভিযান। কথা বলবো আমাদের প্রতিনিধি পিঙ্কির সঙ্গে। পিঙ্কি, ঠিক কি নির্দিষ্ট অভিযোগ ছিল? দেখো, মূলত ফিনান্স ডিপার্টমেন্ট অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ের এই যে গার্ডেন ব্রিজে অফিস রয়েছে, তার ফিনান্স ডিপার্টমেন্টের বিনীতা মিত্র নামে একজনের বিরুদ্ধে ক্রমাগত অভিযোগ আসছিল এবং সিবিআইয়ের কাছে খবর ছিল যে তিনি ক্রমাগত ঘুষ নিচ্ছেন এবং বিভিন্ন টেন্ডার বিল পাস করিয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা তিনি কিন্তু ঘুষ নিচ্ছেন, এমনই অভিযোগ আসছিল। এবং আজকে হাতে নাতে কার্যত সিবিআই ধরে। সকাল 11 থেকে 12টা পর্যন্ত ফাঁদ পেতে দাঁড়িয়েছিল সিবিআই। কিছু অফিসার সেখানে ফাঁদ পেতে দাঁড়িয়েছিল, কারণ ঠিকাদারের কথা ছিল তার এক অফিসারের হাতে, বিনীতা মিত্রের এক অফিসারের হাতে টাকা তুলে দেওয়ার, ঘুষ তুলে দেওয়ার। তারপরে 12টার সময় তাদেরকে হাতে নাতে ধরা হয় এবং ক্রমাগত জিজ্ঞাসাবাদের পর বিকেল 5টা নাগাদ বিনীতা মিত্রকে নিয়ে সিবিআই বেরিয়ে যায়। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে বিনীতা মিত্র অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিক, তাকে কিন্তু আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক কিন্তু ইনফরমেশন সিবিআই হাতে এসেছে। ঠিক নিশ্চিতভাবে পিঙ্কি, তুমি এই খবরের দিকে নজর রাখো, এই ডেভেলপমেন্টের দিকে নজর রাখো, তদন্তের অগ্রগতির দিকে আমাদের নজর থাকবে। যেখানে সাউথ ইস্টার্ন রেলওয়ে সদর দফতরে সিবিআই এর তল্লাশি অভিযান ঘুষ বা দুর্নীতির অভিযোগে। পরবর্তী খবরে চোখ রাখবো, পরবর্তী ব্রেকিং নিউজে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বাংলার মানুষের জন্য, রাজ্যের মানুষের জন্য। রাজ্য পুলিশের এসটিএফ এর অভিযানে উদ্ধার 22টি সিম বক্স, যার মাধ্যমে নানা ব্যাংক ফ্রডের ঘটনা ঘটানো হতো, আর্থিক জালিয়াতির ঘটনা ঘটানো হতো এবং এয়ারপোর্ট এলাকা থেকেই সিম বক্স সহ গ্রেফতার করা হয়েছে দুজনকে, যাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উদ্ধার হওয়া সেই সিম বক্সগুলো, যেখান থেকে ব্যাংক জালিয়াতিতে বা ব্যাংক ফ্রডে ফোন কলগুলো করা হতো বা ব্যাংক ফ্রডের কাজে যে সিম বক্সগুলোকে ব্যবহার করা হতো। এই অত্যাধুনিক যন্ত্রপাতি সহ গ্রেফতারি এসটিএফ এর। এবং শুধু তাই নয়, এক বাংলাদেশি নাগরিক গ্রেফতার, যে নাগরিকের গ্রেফতার নিয়েও চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে এসটিএফ সূত্রে। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, তোমার কাছ থেকে জানতে চাইবো এই বাংলাদেশি নাগরিক সম্পর্কে এসটিএফ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো অনির্বাণ, এই যে বাংলাদেশি নাগরিক মামুন, সেই কিন্তু পুরো এই র্যাকেটটা চালাতো শুধু এই দেশে নয়, এই দেশে বসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ব্যাংক ফ্রডগুলো হতো সেগুলোও কিন্তু এইখান থেকে অপারেট করা হতো। যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জোন ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই জোনের যে ব্যাংক ফ্রডের যে বিভিন্ন কাজকর্ম সেগুলো কিন্তু এই তিনজন পরিচালনা করতেন। নিঃসন্দেহে কলকাতা বা পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে যে এসটিএফ যে তদন্ত প্রক্রিয়া চালিয়েছে, সেই তদন্ত প্রক্রিয়া শেষে কিন্তু একটা অন্যতম বড় তারা কিন্তু একটা গ্রেপ্তারি করতে পেরেছে এবং তার সাথে হিউজ পরিমাণের কিন্তু জিনিস রিকভার তারা করেছে। এবং তালতলা এলাকাতে তারা কিন্তু এদের তিনজনকে অ্যারেস্ট করবার পর একটা সার্চ অপারেশন কন্ডাক্ট করে এবং সেই সার্চ অপারেশন থেকে কিন্তু শুধু সিম বক্স নয়, ওয়াইফাই রাউটার, ল্যাপটপ সহ একাধিক বৈদ্যুতিন সামগ্রী কিন্তু তারা বাজেয়াপ্ত করেছে এবং ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এসটিএফ এর হাতে উঠে আসছে যে এই যে বাংলাদেশি ব্যক্তি, তার সাথে কোনোভাবেই একটা টেরর লিঙ্কের কিন্তু একটা তারা লিঙ্ক পাচ্ছে, সেইটা ধরেই তারা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে, কাদের সাথে এদের লিঙ্ক ছিল সেটাই কিন্তু তারা খতিয়ে দেখছে। কি ধরনের টেরর লিঙ্ক অর্ণব, এটা তোমার কাছ থেকে একটু স্পষ্ট করতে চাইবো। ইদানিং করে আমরা দেখছি যে গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন যেগুলোকে সেই অর্থে বড় অপরাধ মানে সন্ত্রাসবাদীমূলক বা সন্ত্রাসমূলক অপরাধ মনে করা হয় না, সেই ধরনের অপরাধের ঘটনার টাকাও অনেক সময় সন্ত্রাসবাদ বা জঙ্গি কার্যকলাপের ক্ষেত্রে ফান্ডেড হচ্ছে, এই রুট দিয়ে ফান্ডেড হচ্ছে। তেমন কোনো যোগ কি আশঙ্কা করছেন এসটিএফ কর্তারা?
একবারই দেখো সেই রকম ধরনেরই একটা যোগের কিন্তু আশঙ্কা করছে, কারণ এই মুহূর্তে বাংলাদেশে যে নব্য জেএমবি, সেই নব্য জেএমবির যে ফান্ডিং, সেই ফান্ডিং কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ডাকাতি, ব্যাংক প্রতারণা, গরু পাচার সহ এই যে বিষয়গুলো রয়েছে এগুলোর উপর নির্ভরশীল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নব্য জেএমবিদের সাথে এই মামুন যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছে বাংলাদেশি, তার যোগাযোগ রয়েছে কিনা সেটাই কিন্তু এসটিএফ খতিয়ে দেখছে। তার কারণ তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া বা তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া, এই সমস্ত ক্ষেত্রে যে হিউজ পরিমাণ একটা মানি লন্ডারিং এর প্রয়োজন হয়, সেই মানি লন্ডারিংটাই কি এই ব্যাংক প্রতারণা থেকে হতো, সেটাই কিন্তু তারা এই মুহূর্তে একেবারে। আপাতত তোমাকে ধন্যবাদ অর্ণব। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে খবর আমরা চোখ রেখেছিলাম, রাজ্য পুলিশের এসটিএফ এর অভিযানে উদ্ধার 22টি সিম বক্স, যা দিয়ে আন্তর্জাতিকভাবে ব্যাংক প্রতারণা চক্র চলত। শুধু তাই নয়, এই প্রতারণা চক্রের মাথা বাংলাদেশি নাগরিক, তার মাধ্যমে জেএমবির মতো জঙ্গি গোষ্ঠী টাকা পেত কিনা, মানি লন্ডারিং হতো কিনা, তাও এই মুহূর্তে এসটিএফ এর গোয়েন্দাদের তদন্তের আওতায়। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছে। এরপরে চোখ রাখুন সোজাসুজি স্বর্ণালী।